দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি প্রিয়া সাহা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আজকে অধ্যায় 10, অবতার ও আদর্শ জীবনচরিত। আমরা গত ক্লাসে স্বামী বিবেকানন্দ পড়েছিলাম। আজকে আমরা তার পরের টপিকস আছে আমাদের সীমা। আজকে আমরা পাঠ 15 এবং 16 পড়ব। তাহলে তোমরা তোমাদের বইটাও একটু খোলো। আমি এখানে কিছু লাইনের নিচে দাগ দিয়েছি। তোমরা আমার সাথে একটু বইটা দেখো এবং সাথে সাথে তোমরা একটু পড়ে আরো কিছু লাইন আছে তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে নেবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে প্রথমে আছে যে সীমা কোথায় এবং কত সালে জন্মগ্রহণ করে। তাহলে 1878 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিস শহরে শ্রীমা জন্মগ্রহণ করেন। তাহলে আমরা এখানে শ্রীমা কত সালে জন্মগ্রহণ করে পেয়েছি? 1878 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি। কোথায়? ফ্রান্সের প্যারিস শহরে। তার প্রকৃত নাম কি? মীরা। ভারতের পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে এসে তার নাম হয় শ্রীমা। ভক্তরা তাকে এ নামেই ডাকতেন। ভারতবাসীর কাছে তিনি এ নামেই পরিচিত। তাহলে শ্রীমার প্রকৃত নাম মানে আসল নাম কি? মীরা। তারপরে ভারতে পন্ডিচেরিতে অরবিন্দ আশ্রমে এসে তার নাম হয়ে যায় শ্রীমা। ভক্তরা তাকে শ্রীমা বলেই ডাকতেন এবং শ্রীমা নামেই পরিচিত। তাহলে আমরা তার শৈশবকাল দেখব যে শৈশবকাল থেকেই শ্রীমার মধ্যে কি ছিল? আধ্যাত্মিক ভাব জেগে ওঠে। যখন তার বয়স 4 তখন থেকে তার মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে পড়তেন। 5 জন শিশুর মতো প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না। এতে বাবা মা নিরুৎসাহিত হয়ে পড়েন। শুধু পড়াশোনা নয়, পার্থিব কোনো কিছুর প্রতি শ্রীমার আগ্রহ আসক্তি ছিল না। তিনি শুধু ঈশ্বর চিন্তা করতেন, আধ্যাত্মিক চিন্তা ভাবনায় মগ্ন থাকতেন। তাহলে শ্রীমা শৈশবকাল থেকেই তিনি আধ্যাত্মিক ছিলেন। যখন তার বয়স 4 তখন থেকেই তাকে যখন পড়াশোনার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করা, তখন থেকে তিনি তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না, এমনকি কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি ছিল না। তিনি শুধু ঈশ্বর চিন্তা করতেন। প্যারিস শহরের বাইরে এক প্রকাণ্ড বন। সীমা সময় পেলে সেখানে গিয়ে গাছতলায় বসে ধ্যান করতেন। তারপরে সেখানে পাখিরা কি করতো? পাখিরাও নির্ভয়ে এসে তার শরীরে বসতো, কাঠবিড়ালি ছোটাছুটি করতো তার উপর দিয়ে। এমনি ভাবে বনের গাছপালা পশু পাখির সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। তারপর মায়ের বয়স যখন 19 বছর হলো, তখন তিনি আলজেরিয়ার ক্লেমসেন শহরে যান। তাহলে কত বছর বয়সে সীমা আলজেরিয়ার ক্লেমসেন শহরে যান? 19 বছর বয়সে। সেখানে তেও নামে এক বিখ্যাত বণিক থাকতেন। তার কাছ থেকে তিনি হঠযোগ এবং অনেক গুপ্তবিদ্যা শিক্ষা করেন। দেশে ফিরে সীমা গভীর সাধনায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন যে ঈশ্বর আছেন। তারপর তিনি সবসময় জ্যোতির্ময় রূপে দেখতে চান। একবার তিনি এক জ্যোতির্ময় পুরুষকে স্বপ্নে দেখেন। তিনি যেন তাকে বলছেন, উঠো, আরো উপরে উঠো, সকলকে ছাড়িয়ে উপরে ওঠো। তিনি সকলের মধ্যে ব্যক্ত করে দাও নিজের আত্মাকে। তারপরেও সীমা কি করলেন? 1914 খ্রিস্টাব্দে তিনি তার স্বামী মসিয়ে পল। তাহলে সীমার স্বামীর নাম কি ছিল? মসিয়ে পল রিশার্ড। তিনি ভারতবর্ষে আসেন ঘুরতে ঘুরতে তিনি 29শে মার্চ পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে আসেন।
তাহলে তিনি ভারতের কত আহ, কত তারিখে অরবিন্দ আশ্রমে উপস্থিত হন? 29শে মার্চ। তাহলে সেখানে ঋষি অরবিন্দকে দেখে শ্রীমার স্বপ্নে সেই জ্যোতির্ময় পুরুষের কথাই মনে হলো। তার মনে হলো যেন বিধি নির্দিষ্ট এক বিশেষ দিব্যকর্ম করার জন্য পৃথিবীতে এসেছেন। তাহলে তার কাছে কি মনে হয়েছিল যে অরবিন্দ, যে ওনাকে দেখে তার সেই জ্যোতির্ময় পুরুষের কথা মনে হলো যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন। তারপর তিনি উপলব্ধি করলেন যে অরবিন্দের সঙ্গে মিলিত হওয়ার মধ্যেই রয়েছে আত্মার মুক্তি। সারা পৃথিবীর মধ্যে পণ্ডিতজির আশ্রমকেই তার কাছে স্বর্গ মনে হলো। তাহলে শ্রীমা যত কিছু দেখেছেন, যেখানে গিয়েছেন, তার কাছে সবচেয়ে এই পণ্ডিতজিরই অরবিন্দর আশ্রমকে তার কাছে স্বর্গ বলে মনে হলো। তারপরে তিনি তাই তারা দুজনেই, তিনি তার স্বামী দুজনেই আশ্রমে থেকে গেলেন। অরবিন্দের কাছ থেকেও দীক্ষা নিলেন। সেই আশ্রম থেকে তখন একটা ইংরেজি ফার্সি ভাষা আর্য নামে একটা পত্রিকা প্রকাশিত হতো। সেই পত্রিকার প্রকাশের ব্যাপারে তারা অরবিন্দকে সাহায্য করতেন। কিন্তু তখন এই যাত্রায় শ্রীমার কি হলো, বেশি দিন ভারতে থাকতে পারলো না। কারণ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপরই প্যারিসে ফিরে যেতে হলো। এভাবে 5 বছর কেটে গেল। 5 বছর যুদ্ধ থেমে গেল। তখন হঠাৎ করে আবার অরবিন্দের কাছ থেকে 5 বছর পর ভারতবর্ষে আসার জন্য আমন্ত্রণ পেলেন। তখন তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। 1920 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল তিনি পন্ডিচেরিতে পৌঁছান এবং তারপরে তিনি শান্ত হন, তার মন শান্ত হন। তখন তিনি তার ইউরোপীয় পোশাক পরিবর্তন করে তিনি পরনে দেশি শাড়ি আর ব্লাউজ পরেন। আর তখন তিনি আমিষের পরিবর্তেও কি খান? নিরামিষ খান। তারপর আছে যে 1926 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর অরবিন্দ পূর্ণ সিদ্ধি লাভ করেন। তাহলে শ্রী অরবিন্দ কত খ্রিস্টাব্দে পূর্ণ সিদ্ধি লাভ করেন? 1926 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর। সেদিন থেকে তিনি নিজেকে একটি ঘরে আবদ্ধ করে রাখেন। তার ফলে আশ্রমের সব ভার পড়ে শ্রীমার উপরে। তিনি শ্রীমা পৈতৃক সূত্রে অনেক সম্পত্তি পেয়েছিলেন, অর্থ পেয়েছিলেন। তা দিয়ে তিনি আশ্রমের খরচ চালাতে লাগলেন। দিন দিন আশ্রমের লোকজন বাড়তে লাগলো। তারপরে সেখানে আশ্রমে তিনি খাদ্য, কৃষি, শিল্প প্রভৃতি মূল্যে বিভাগ খুলে শ্রীমা আশ্রমটিকে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান করে গড়ে তোলেন। যখন অনেক লোকজন আশ্রমে বাড়তে লাগলো এবং সকলের ভরণ পোষণের দায়িত্ব শ্রীমার উপর ছিল, তখন তিনি পরের মঙ্গলের জন্য কাজ করার জন্য চিন্তা করলেন। তখন তিনি আশ্রমে খাদ্য, কৃষি, শিল্প, গোপালন প্রভৃতি বিভাগ খুলে আশ্রমটাকে একটা স্বয়ংসম্পূর্ণ করলেন। তখন তিনি এটাও চিন্তা করলেন যে আধ্যাত্মিক সাধনা করতে হলে শরীরকে সুস্থ রাখতে হবে, আর এই জন্য যোগ ব্যায়াম করতে হবে। তাই তিনি কি করলেন, একটি ব্যায়ামাগার তৈরি করলেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী শ্রীমা একটা ছোট পাঠশালাও তৈরি করলেন, যেটা পরে বিশ্ববিদ্যালয়েও পরিণত হয়। তারপরে আশ্রমবাসীদের চিকিৎসার জন্য শ্রীমা একটি হাসপাতালও তৈরি করেন। এই হাসপাতালে সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। আশ্রমে যারা থাকেন তাদের সমস্ত থাকা খাওয়া সমস্ত ব্যয়ভার তিনি বহন করেন। আশ্রমে নিজস্ব জমি, বাগান এবং দুগ্ধ খামার ছিল, যেসব থেকে চাল, ফলমূল, দুধ ইত্যাদি পাওয়া যেত। তারপর আছে আশ্রমে সকলকে মা সন্তানের ন্যায় ভালোবাসতেন। আশ্রমে যারা থাকতেন তাদেরকে তিনি
সকলকে তিনি সন্তানের মতো ভালোবাসতেন। আশ্রমে যারা থাকতেন তাদেরকে সকলকেই কাজ করতে হতো। ছোট বড় কোনো কাজের কিন্তু পার্থক্য নেই। যে কেউ যে কোনো কাজ করতেই পারে। আশ্রমে নতুন অতিথি এলেও মা সকলকে বুঝিয়ে দিতেন কেউ যেন তাদের প্রতি অসম্মান না করেন। তারপর আহ মা শুধু একজন যে জ্ঞান তপস্বিনী বা রুক্ষ যোগিনী ছিলেন না, তার মধ্যে ছিল প্রচন্ড সৌন্দর্যবোধও ছিল। তিনি এক নিবিড় সৌন্দর্যবোধের দ্বারা বহিঃপ্রকৃতি এবং অন্তঃপ্রকৃতির মধ্যে সামঞ্জস্য সাধন করে চলতেন। তিনি চাইতেন মানুষের অন্তঃপ্রকৃতি এমনি বাইরের প্রকৃতির চেয়েও সুন্দর হতো। অন্তঃপ্রকৃতি হচ্ছে যে তার মনের ভিতরে যে প্রকৃতি, সেটা যেন বাইরের প্রকৃতির চেয়েও সুন্দর হয়ে ওঠে। তারপর তিনি মায়ের এক পরিকল্পনা ছিল, যেটা অরবিন্দের নামে অরোভিল নগর প্রতিষ্ঠা। সেটা কত সালে হয়েছিল? শুরু করেছিলেন, পরিকল্পনা গ্রহণ করেছিলেন 1954 খ্রিস্টাব্দে। আর সেটার ভিত্তি স্থাপন করা হয় সেই 1968 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি। সেই ভিত্তি স্থাপন করা হয়। পৃথিবীর 126টি দেশের মাটি এনে সেই ভিত্তি স্থাপন করা হয়। তারপর 1972 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি মায়ের শুভ জন্মদিনে এই নির্মাণ কাজ শুরু হয়। মায়ের পরিকল্পনা কি ছিল? এটা হবে একটা আধুনিক নগর, এখানে প্রায় 50,000 লোক বাস করতে পারবে এবং সবাই হবে এক পরিবারের সদস্য। সবাই কি করবে? সবাই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান শিল্পকলা দর্শন সবকিছুই চর্চা হবে এখানে। সকল দেশেরই আচার ব্যবহার এবং খাদ্য রীতি সম্পূর্ণ বজায় রাখা হবে। অরোভিল হবে সকল প্রকার, অরোভিল সেই আধুনিক নগর সকল প্রকার সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে, যেটা একমাত্র সত্যের সেবা। তারপরে সেই অরোভিলের কাজ কত খ্রিস্টাব্দে শেষ হয়? 2006 খ্রিস্টাব্দে তার নির্মাণ কাজ শেষ হয়। সীমা শুধু সুন্দর ছবি আঁকতেন না, গান বাজাতেন, ভালো অর্গান বাজাতেন। প্রতি বছরের শেষ দিন রাত 12টার পর তিনি কি করতেন? নতুন বছরকে অর্গান বাজিয়ে স্বাগত জানাতেন। তারপর 1973 খ্রিস্টাব্দের 17 নভেম্বর সেই অরবিন্দ আশ্রমে এই মনীষী নারী সীমা জীবন অবসান ঘটে। তাহলে আমরা সীমার জীবন থেকে কি শিক্ষা পেলাম? ব্যক্তি জীবনের পবিত্রতা, ঈশ্বরে বিশ্বাস, শিক্ষা ও সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা, সামগ্রিকভাবে নৈতিক উন্নতি ও মঙ্গল সাধন করা। আমি এখানে তোমাদেরকে দুটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। দেখো, শৈশবকাল থেকে সীমার মধ্যে আধ্যাত্মিক ভাব জেগে ওঠে। যখন তার বয়স 4, তখন থেকে তার মধ্যে তিনি ধ্যানমগ্ন হয়ে পড়তেন। 5 জন শিশুর মতো শৈশবেই তার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শুরু হয়, কিন্তু পড়াশোনার প্রতি আসক্তি ছিলেন না। তিনি শুধু ঈশ্বর চিন্তা করতেন, আধ্যাত্মিক চিন্তা ভাবনা মগ্ন থাকতেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে এগুলা কি দেখলাম যে শ্রীমার জীবন অবসানের তারিখ কত। তো শ্রীমার জীবন অবসানের তারিখ কত ছিল? 1973 সালের 17 নভেম্বর শ্রীমার জীবন অবসান, মানে তার 1973 সালের 17 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে শ্রীমার শৈশবকালটা কেমন ছিল? যে শৈশবকাল থেকে তিনি ছিলেন আধ্যাত্মিক। 5 জন শিশুর মতো তিনিও তখন স্কুলে তাকে পাঠানো হলে কিন্তু তিনি তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না, এমনকি কোনো কিছুর প্রতি তার আসক্তি ছিল না। তারপরে তিনি শ্রীমার ঈশ্বর চিন্তায়
তিনি সবসময় মগ্ন থাকতেন। তারপরে কিছু তোমার পাঠ্যবইয়ের কোন মহিষী নারীর সাথে সীমার মিল খুঁজে পাওয়া যায়? তাহলে কোন নারীর সাথে পাওয়া যায়? সীমার সাথে, পাঠ্যবইয়ের সীমার সাথে সেই মহিষী নারীর মিল খুঁজে পাওয়া যায়। সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে, হ্যাঁ তাই না? তারপর আছে উক্ত মহিষী নারী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাহলে যে মহিষী নারী সীমা যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সেটা তোমরা এখানে আলোচনা করবে। যে তিনি আধ্যাত্মিক সাধনা সফল একজন নারী ছিলেন। তিনি মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। তিনি মানসিক সৌন্দর্য ছিল তার গগনস্পর্শী। তারপরে তার পরিকল্পনায় কি হয়েছিল? অরোভিল নগর প্রতিষ্ঠা হয়েছিল। 126টি দেশের মাটি দিয়ে সেই নগর ভিত্তি স্থাপন করেন। তাহলে তোমরা এটা পারবে। তারপর আরেকটি আছে, নিখিল বাবু প্রতিদিন 1 ঘন্টা হাঁটেন, তার ছেলে মেয়ে দুটি যেন প্রতিদিন বিকালে খেলাধুলা করতে পারে সে ব্যাপারে খুব সচেতন থাকেন। এর জন্য খেলা যাবতীয় উপকরণ কিনে দেন। অন্যদিকে স্ত্রী লিপি দেবী সংসারের কাজের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার রাখেন। বাড়ির চারপাশে এবং উঠানের নানা রকম ফুলের চারাগাছ রোপণ করেন। বাড়িটি দেখলে মনে হয় যেন একটা স্বর্গপুরী। তাহলে এখানে সীমার প্রকৃত নাম কি ছিল? সীমার প্রকৃত নাম ছিল মীরা, তাই না? সীমার পড়াশোনা বেশি দূর এগোয়নি কেন বুঝিয়ে লেখো। সীমা কারণ তিনি কি ছিলেন? তিনি শৈশবকাল থেকে তিনি আধ্যাত্মিক ছিলেন। তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না। তিনি শুধু পড়াশোনা নয়, কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি ছিল না। তিনি শুধু ঈশ্বর চিন্তায় করতেন। তাই সীমার পড়াশোনা বেশি দূর এগোয়নি। তারপরের প্রশ্ন ছিল যে নিখিল বাবুর মধ্যে সীমার কোন গুণটি লক্ষ্য করা যায় বর্ণনা করুন। নিখিল বাবুর মধ্যে কোন গুণটি? যে সীমা কি করেছিলেন? তিনি তার স্বাস্থ্য সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তাহলে তার নিখিল বাবুর মধ্যে তার এই গুণটি তার মধ্যেও লক্ষ্য করা যায়, তাই না? যে তিনি কি তিনি বুঝতে পেরেছিলেন যে আধ্যাত্মিক সাধনা করতে হলে কি করতে হবে? শরীরটাকে সুস্থ রাখতে হবে। এই জন্য তিনি একটি যোগ ব্যায়ামের ব্যবস্থা করেন, যেটা পরে তিনি ব্যায়ামাগারে গড়ে তোলেন। তাহলে লিপি দেবীর কাজটি সীমার কাজে আলোকে মূল্যায়ন করো। তোমরা এটাও মূল্যায়ন করতে পারবে যে লিপি দেবী কাজটির মধ্যে সীমার সৌন্দর্যবোধের একটা প্রকাশ পেয়েছে, তাই না? তাহলে তোমরা এটাও করো। আমি দুটো সৃজনশীল তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা সৃজনশীল দুটা করবে। আর ভিতর থেকে তোমরাও ছোট ছোট প্রশ্ন পড়বে, জ্ঞানমূলক অনুধাবন। আমরা পরবর্তী আবার নতুন করে আমরা ফার্স্ট অধ্যায় থেকে রিভিশন শুরু করব। তোমরা তোমাদের বই, তাহলে আমাদের আজকে বই শেষ হয়ে গেল। তোমরা সুন্দর করে এগুলো পড়া কমপ্লিট করে ফেলবে। আর তার আগে সবচেয়ে ভালো করে রিডিং করতে হবে, বেশি করে রিডিং করতে হবে, যেখানে তুমি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে পারবে। তাহলে আজকে এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ তোমাদেরকে।